হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের জৈব যৌগের স্টেরিও সমানতা আলোচনা পর্বে স্বাগত। স্টেরিও সমানতা বলতে আসলে কি বোঝাচ্ছে? স্টেরিও শব্দটি হচ্ছে স্থান বা জায়গা। তাহলে স্টেরিও সমানতা হচ্ছে জায়গা নিয়ে যে সমানতা। তাহলে কোনো একটা অণুর যে সকল অণুর বা যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু অণুর মধ্যে বিদ্যমান বিভিন্ন গ্রুপ, অর্থাৎ অণুর মধ্যে যে হাইড্রোজেন বা ক্লোরিন বা মিথাইল এরকম যে গ্রুপগুলো থাকে, সেই গ্রুপ বা পরমাণুগুলোর ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, অর্থাৎ তাদের সজ্জাটা ভিন্ন হওয়ার কারণে সব কিছুই ঠিক আছে, একটা ডানে থাকলে আর একটা গ্রুপ বাঁ দিকে আছে। তাহলে এরকম হওয়ার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে যদি পার্থক্য দেখা যায় তাহলে তাদেরকে পরস্পরের স্টেরিও সমাণু বলে। আর এই ধর্মটার নাম হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা, স্টেরিও সমানুতাগুলো বা স্থানজনিত কারণে এই সমানুতাগুলোকে আমরা তিন প্রকার ধরে নিতে পারি। এক নম্বর হচ্ছে ঘূর্ণন সমানুতা। এই ঘূর্ণন সমানুতাকে বলা হচ্ছে কনফরমেশন, জ্যামিতিক সমানুতা বা সিস্টার্ন সমানুতা, আর আলোক সমানুতা বা অপটিক্যাল আইসোমারিজম। তাহলে আমরা তিন ধরনের সমানুতা পেয়ে থাকি। সেই স্টেরিও সমানুতাগুলোর মধ্যে প্রথম হচ্ছে ঘূর্ণন সমানুতা। এই ঘূর্ণন সমানুতা এখন আলোচনা করব। ঘূর্ণন সমানুতা হলো কার্বন কার্বন একক বন্ধনে বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধনে বিদ্যমান গ্রুপ বা পরমাণুগুলো কিন্তু স্বাধীনভাবে ঘুরতে পারে। ধরে নিলাম যে এটা একটা কার্বন পরমাণু, এটা একটা পরমাণু, ধরে নিলাম যে গ্রুপ, আমার আঙ্গুলগুলো গ্রুপ, তাহলে এই পরমাণুগুলো কিন্তু একটা ডান দিকে ঘুরলে একটা বাঁ দিকে ঘুরে, এরকম ঘুরে। তাহলে এই ঘূর্ণনের কারণে যদি এরকমভাবে ঘুরে দেখো, তাহলে একই দিকে সবগুলো গ্রুপ রয়েছে, এরকম ঘুরলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বিন্যাস চেঞ্জ, আরেকটু ঘুরলে বিন্যাস আরেকটু চেঞ্জ হবে, এরকম ঘুরতে পারে। তাহলে একটু ঘূর্ণনের জন্য কিন্তু একটা সমাণু আমরা ধরতে পারি, একটু ঘূর্ণনের জন্য আরেকটা সমাণু, তার বিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে স্থানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা স্টেরিও সমাণু। তো আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, এই যে এখানে এই একটা ধরে নিলাম কার্বন পরমাণু আর একটা কার্বন পরমাণু, দুইটা কার্বন পরমাণু আছে। যদি কার্বন পরমাণুগুলো এক বন্ধনের মধ্যে থাকে তাহলে কার্বন পরমাণুগুলো ঘুরতে পারে, এরকম একটা গঠন আমরা লক্ষ্য করব। সবগুলো একই দিকে রয়েছে, এটাকে যদি একটু ঘুরিয়ে দেই চেঞ্জ হয়ে গেল গঠন, চেঞ্জ, আর একটু যদি ঘুরিয়ে দেই তাহলে আরও চেঞ্জ। তাহলে এইভাবে ঘূর্ণনের কারণে একাধিক সমাণু আমরা পেতে পারি। এই সমাণুগুলোকে বলা হচ্ছে ঘূর্ণন সমাণু বা কনফরমেশন এদেরকে বলা হয়। তাহলে এই ঘূর্ণন সমাণুগুলো একাধিক সমাণু রয়েছে, তার মধ্যে দুইটা সমাণু নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হয়। যদি গ্রুপগুলো একই দিকে থাকে, অর্থাৎ সব গ্রুপ একইভাবে সজ্জিত থাকে, তাহলে একটার ছায়া গিয়ে আরেকটার উপর পড়ছে, এরকম দেখো একটার ছায়া আর একটার উপরে পড়বে। যদি আমরা চিন্তা করি তাহলে একটার ছায়া কিন্তু আরেকটার উপরে পড়বে, এই দেখো মিলে গেছে। তাহলে এইটা একটা, তো এই যে একটার উপর আরেকটা ছায়া পড়তেছে এইটাকে বলা হচ্ছে ইক্লিপ সমাণু। ইক্লিপ সমাণু। যদি এটা সম্পূর্ণ উল্টা দিকে যায়, এই যে চেঞ্জ হয়ে গেছে, উল্টা, আগে ছিল এটা মুখোমুখি, এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এই দেখো, তাহলে মুখোমুখি আর নেই, হ্যাঁ, মাঝখানে পড়ে গেছে। ছায়া কিন্তু একটার উপর আরেকটা পড়বে না, এরকম একটার উপর আরেকটা পড়ছে না, দেখো একটার উপর আরেকটা পড়ছে না, একটু দূরত্বে রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাগার্ড সমাণু। তাহলে এর অসংখ্য সমাণুর মধ্যে এই দুইটা সমাণু সবচেয়ে বেশি আলোচিত হয়, একটা হচ্ছে ইক্লিপ সমাণু আর একটা হলো স্ট্যাগার্ড সমাণু। তাহলে আমরা ঘূর্ণন সমাণুটা কাকে বলবো? কার্বন কার্বন মুক্ত ঘূর্ণনের ফলে, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণনের ফলে কার্বনের সাথে যুক্ত গ্রুপ বা পরমাণুগুলির ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুগুলো পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে ঘূর্ণন সমাণু। আর এরূপ হওয়াকে বলা হচ্ছে ঘূর্ণন সমানুতা, বা এই ধর্মকে বলা হচ্ছে ঘূর্ণন সমানুতা। তাহলে এই ঘূর্ণন সমাণুগুলোকে বলা হচ্ছে কনফার্মার, আর এই সমানুতাটাকে বলা হচ্ছে কনফার্মেশন। কনফার্মার আর হচ্ছে কনফার্মেশন। তাহলে আমরা যদি ইথেন অণুর কথা চিন্তা করি, আমি যে মডেলটা দেখাচ্ছিলাম সেটা ইথেনের মডেলের সাথে আমরা যদি তুলনা করি, এই একটা কার্বন পরমাণু আর একটা কার্বন পরমাণু,
ইথেন। তো কার্বন পরমাণুর যদি এই পাশে একটা হাইড্রোজেন দেই, এই পাশে একটা হাইড্রোজেন দেই, এই পাশে একটা হাইড্রোজেন দেই, এইখানে আমরা এই কার্বন পরমাণুটার হাইড্রোজেনগুলো একই দিকে আমরা যদি দেই, তাহলে আমরা যেটা বলেছিলাম যে এই সবগুলো একই দিকে যখন থাকে তখন এটাকে বলা হচ্ছে ইক্লিপ কনফর্মার বা ইক্লিপ সমাণু। তাহলে এই সমাণুগুলোর মধ্যে এটা পড়তেছে ইক্লিপ কনফর্মার। যদি উল্টা দিকে যায় তাহলে আমরা এর আরেকটা আমরা চিন্তা করতে পারি যে একটা এরকমই আছে, কিন্তু আরেকটার গঠন হলো এরকম, উল্টে গেল, তাহলে এটা কিন্তু একটা উল্টা গঠন হলো। তাহলে এটা যে পাশে একই পাশে গ্রুপগুলো থাকে, একটা গ্রুপ আরেকটার সাথে পাশাপাশি থাকে আর এটা সরে যায়, তাহলে এই গ্রুপটা হচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে স্টাগার্ড কনফর্মার। তাহলে এইটাকে বলা হচ্ছে ইক্লিপ কনফর্মার বা সমাণু আমরা বলতে পারি। এইটাকে বলা হচ্ছে স্টাগার্ড কনফর্মার। তাহলে আমরা দুইটা সমাণু পেলাম। তো এই সমাণুগুলোর মধ্যে যেহেতু ইক্লিপ সমাণুতে গ্রুপগুলো একেবারে পাশাপাশি থাকে, সুতরাং এদের মধ্যে স্টেরিক মানে জায়গা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, স্টেরিক বাধা সৃষ্টি হয়। তাই এই ধরনের সমাণুটার স্থায়িত্ব কম, অর্থাৎ সুস্থিতি কম। কিন্তু যখন এটা উল্টে যায়, এই যে এরকম হয়ে যায়, তখন ডিস্টেন্স বেড়ে যায়, এদের সাথে এদের ডিস্টেন্স বেড়ে যায়, তখন এই সমাণুটাকে বলা হচ্ছে স্টাগার্ড সমাণু। এবং এইটার ক্ষেত্রে বাধার পরিমাণ কম হওয়ার কারণে এইটার স্থায়িত্ব বেশি। তাহলে এটার স্থায়িত্ব কম, এটার স্থায়িত্ব বেশি, সুস্থিতি কম, সুস্থিতি বেশি। তো আমার মনে হয় যে স্টিরিও সমাণু না ঘূর্ণন সমাণু নিয়ে আর খুব বেশি একটা জানা দরকার নেই। আচ্ছা, আমরা ঘূর্ণন সমানুতা খুব অল্প একটু জেনেছি। ঘূর্ণন সমানুতা আসলে উচ্চ মাধ্যমিক ক্লাসের জন্য খুব অল্পই রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে এটা আসলে নেই, বইগুলোতে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, ঘূর্ণন সমানুতার সামান্য একটু ধারণা দেয়া হয়েছে। এখন আমরা আসি স্টেরিও সমানুতার 2 নম্বর যে সমানুতা পাওয়া যায় সেটিকে বলা হচ্ছে জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা বা সিস্টার্ন সমানুতা আসলে কী জিনিস? এটা হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত হলে, কার্বনে যুক্ত গ্রুপ বা পরমাণুগুলোর বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণু পাওয়া যায় তাকে জ্যামিতিক সমাণু বলে। আর এই ধর্মটাকে জ্যামিতিক সমানুতা বা সিস্টার্ন সমানুতা বলা হয়। তো এখন প্রশ্নটা হলো যে সিস্টার্ন বা জ্যামিতিক সমানুতা আসলে কী জিনিস? আমরা আগেই জেনেছি যে ঘূর্ণন সমানুতা কার্বন কার্বন এক বন্ধন থাকলে কার্বন পরমাণু দুটো অনায়াসে ঘুরতে পারে। এখন কোনো কারণে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে কিন্তু ঘুরতে পারবে না, ঘূর্ণন বাধা পাবে। কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য কার্বন পরমাণু দুটো ঘুরতে পারবে না, এরকম দুটো বন্ধন থাকলে আটকে যাবে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ঘুরতে পারবে না। এক হচ্ছে কার্বনের মধ্যে যদি কোনো চক্র থাকে, দুইটা কার্বনের মধ্যে এক বন্ধন না থেকে দ্বিবন্ধনও নেই এক বন্ধনও নেই, তাহলে ওই জায়গায় একটা চক্র ঢুকে গেছে, তাহলে এই কার্বন আর এই কার্বন ঘুরতে পারবে না। তাহলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত হলে, তাহলে বাধাটা পাচ্ছে কয়টা কারণে? একটা হচ্ছে দ্বিবন্ধনের উপস্থিতির কারণে, আর একটা হচ্ছে চক্রের উপস্থিতির কারণে। তাহলে দ্বিবন্ধন যদি থাকে তাহলে ঘুরতে পারে না। তো দ্বিবন্ধন থাকলে কার্বনের আর বাকি দুইটা যোজনী থাকে, তাহলে এইটা যখন ঘুরতে পারবে না তখন এর গঠন কিন্তু এরকম হতে পারে, তাহলে দুইটা গ্রুপ এরকম থাকতে পারে। তো এটা আমরা যদি এখানে এঁকে দেই, এই ধরো এরকম এঁকে দিয়েছি, গ্রুপগুলোর সাথে দুইটাই কিন্তু একই গ্রুপ না। দেখো কালো দাগ দেয়, এগুলো মনে করো আলাদা কোনো গ্রুপ রয়েছে, তাহলে এইখানে আলাদা গ্রুপ রয়েছে, যে এটা বি, এটা বি। তাহলে এরকম যদি গ্রুপগুলো থাকে তাহলে এই গ্রুপগুলোর কিন্তু বিন্যাসের পার্থক্য হতে পারে। যেমন এটা একটা হতে পারে, আর একটা আমাদের হতে পারে এরকম। তাহলে দুইটা বিন্যাস হতে পারে, তাহলে কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলো দুইটা বিন্যাস দেখাতে পারে। এই দুইটা বিন্যাসের মধ্যে আমরা যদি দেখি যে একই রকম পরমাণুগুলো একই দিকে থাকে,
তখন এটা একটা বিন্যাস আমরা পেয়ে যাচ্ছি, আবার একই রকম পরমাণুগুলো উল্টা দিকে রয়েছে তখন আমরা আরেকটা পেয়ে যাচ্ছি। যখন একই দিকে থাকবে তখন এটাকে আমরা বলবো সিস সমাণু, আর যখন বিপরীত দিকে থাকবে তখন এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। তো অনুরূপভাবে যদি চক্র থাকে, চক্রের সাথে যদি গ্রুপগুলো উল্টা দিকে থাকে তাহলে ট্রান্স, এটা হবে ট্রান্স। যদি একই দিকে থাকতো অর্থাৎ এটা উপরে বিটা নিচে থাকতো তখন আমরা বলতাম সিস, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স। এইটাকে আমরা যদি এইভাবে দেখাই, একই দিকে আসে তখন এটাকে আমরা বলবো সিস সমাণু। তো একই অবস্থা যে সিস সমাণু এবং ট্রান্স সমাণু এই দুইটা সম্ভব জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে। তো এই জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি, যদি এটা এরকম হতো, যদি কোনো কারণে একটা কার্বনের দুইটা একই রকম গ্রুপ থাকে, সেটা এ হোক অথবা বি হোক, একই রকম যদি গ্রুপ থাকে তাহলে কিন্তু এর জ্যামিতিক সমাণু নেই। হ্যাঁ, সমানুতা দেখায় না, এটা জ্যামিতিক সমানুতা দেখাবে না। এখন যদি বলা হয় যে কারণ এটাকে উল্টিয়ে দিলেও, এটাকে যদি উপরে দেয় এটা নিচে দেয় একই রকম, তাহলে এর কোনো ত্রিমাত্রিক বিন্যাসের এর কোনো জ্যামিতিক বিন্যাসের আমরা পার্থক্য পাবো না। যে কারণে যেহেতু এর বিন্যাসের কোনো পার্থক্যই থাকবে না, সুতরাং এর জ্যামিতিক সমানুতাও থাকবে না। তাহলে অবশ্যই দুইটা ভিন্ন গ্রুপ থাকতে হবে। এরকম হলে কিন্তু আমাদের আচ্ছা, এখানে একটা গ্রুপ কমন হলেও হবে, জ্যামিতিক সমাণু দেখায়, তার মানে এটা জ্যামিতিক সমানুতা রয়েছে। তাহলে একটা গ্রুপ যদি কমন পড়ে তবু এটা জ্যামিতিক সমানুতা দেখাবে। যেমন এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এখানে আমরা দিলাম ডি, এখানে এ দিলাম, বি দিতে পারি। কেন দেখাবে? যে এর একটা গ্রুপ কমন যাচ্ছে, এই গ্রুপটা একই দিকে থাকলে সিস, তাহলে এটা হবে সিস, এই গ্রুপটা উল্টা দিকে গেলে হবে ট্রান্স। তাহলে আমরা এরকম সিস ট্রান্স দেখাতে পারি। তাহলে জ্যামিতিক সমানুতা আমাদের জানতে গেলে শর্ত কী হচ্ছে, যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত হতে হবে। এর জন্য কি থাকতে হবে? হয় কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চক্রের উপস্থিতি থাকতে হবে। কোনো একটি কার্বনে দুইটি ভিন্ন গ্রুপ থাকা যাবে না, অর্থাৎ দুইটি কার্বনের মধ্যে এমন একটি গ্রুপ থাকতে হবে যে গ্রুপটি কি হচ্ছে, সাধারণ গ্রুপ হতে হবে। তাহলে একটা গ্রুপ সাধারণ হবে, বাকি দুইটা কমন না গেলেও চলবে, একটা গ্রুপ কমন যেতে হবে। তাহলে এগুলো হচ্ছে জ্যামিতিক সমানতার শর্ত। এখানে একটা যৌগের উদাহরণ দিয়েছি, এই যৌগটার সাধারণত নাম হচ্ছে 2-বিউটিন বা বিউটিন 2। এটা এইভাবে থাকলে আমরা একে বলবো বিউটিন 2। কিন্তু এই কার্বন আর এই কার্বন কি আছে, যদি আমরা এই কার্বন চিন্তা করি তাহলে এর মধ্যে ঘূর্ণন সমৃদ্ধ সম্ভব, এক বন্ধন আছে। এই কার্বন এক বন্ধন আছে, এটার মধ্যে ঘূর্ণন সমৃদ্ধ সম্ভব। কিন্তু এই কার্বন আর এই কার্বন ঘুরতে পারে না, কারণ দ্বিবন্ধন আছে। সুতরাং এখানে ঘূর্ণন সমানো সম্ভব না। এটাকে যদি আমরা বিন্যাস করতে চাই, অর্থাৎ জ্যামিতিকভাবে দেখাতে চাই, তাহলে আমরা এরকমভাবে দেখাতে পারি, এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন একটা মিথাইল লাগানো আছে। তো আমি জ্যামিতিকভাবে যদি সাজাই তাহলে আমরা এটাকে এইভাবে পেতে পারি, অথবা এর আরেকটা বিকল্পও আমরা পেতে পারি, সেটা হচ্ছে, তো এইটার আমরা যদি নামকরণ করতে যাই তাহলে এটা তো বিউটিন 2 নাম জানাই আছে, কিন্তু এটা যখন এইভাবে সাজানো থাকবে তখন আমরা এর জ্যামিতিক নামটা বলবো, এটা সিস অবস্থানে একই দিকে আছে, এই জন্য সিস, এটা ট্রান্স সিস বিউটিন 2, ট্রান্স বিউটিন 2, এটাকে আমরা বলবো সিস বিউটিন 2। বাংলায় লিখতে পারি আমরা ট্রান্স বিউটিন 2। তাহলে সিস বিউটিন 2, ট্রান্স বিউটিন 2, আমরা এরকম একটা উদাহরণ বলতে পারি। তাহলে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। আমি আরেকটা উদাহরণ দিয়েছি, এই যৌগটার জ্যামিতিক সমানতা আছে কি না। তাহলে আমরা যদি চিন্তা করি, আমাদের জ্যামিতিক সমানতা খুঁজতে গেলে খুঁজতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধনের জায়গাটা। তাহলে ওই জায়গাটা যদি খুঁজতে যাই, তো কার্বন কার্বন দ্বিবন্ধনের জায়গায় দেখো এইখানে দুইটা হাইড্রোজেন আছে, আর এইখানে একটা হাইড্রোজেন আছে, আর একটা কিন্তু লাগানো আছে এই গ্রুপটা। তাহলে C2H5 এভাবে লেখা যায়, বা এটা পুরোটাই লিখতে পারি আমরা। তাহলে এই একটা যৌগ,
এটার নাম হচ্ছে বিউটিন 1। তাহলে এইটাকে যদি আমরা উল্টা পাশেও লিখি, ধরে নিলাম আমি এটা উল্টে দিলাম, তো একই হলো। সুতরাং এর জ্যামিতিক সমানতা নেই, এর জ্যামিতিক সমানতা দেখায় না, কারণ কার্বন, কোনো একটা কার্বনে একই সাথে যদি একই রকম গ্রুপ থাকে দুইটা, তাহলে সেটা জ্যামিতিক সমানতা দেখাবে না। আমরা এখানে আরও দুটো উদাহরণ লক্ষ্য করব। এই যে যৌগটা আছে, এটা জ্যামিতিক সমানতা আছে কিনা। তো আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে এইভাবে একটু সাজিয়ে যদি লিখি, যে কোনো একদিকে ব্রোমিন লিখলাম, একদিকে হাইড্রোজেন লিখলাম, একদিকে ক্লোরিন লিখলাম, একদিকে হাইড্রোজেন লিখলাম। তো এটা তাহলে কী সমানু? দেখো এর কিন্তু একই গ্রুপ একই দিকে আছে, নিচে থাক উপরে থাক একই ব্যাপার। তাহলে হাইড্রোজেন দুইটা কমন গ্রুপ একই দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো সিস সমানু। আর এই যে দেখো এটা উল্টা দিকে আছে, সুতরাং এটাকে আমরা বলবো ট্রান্স সমানু। এখন প্রশ্ন হলো এই যৌগটা সমানতা দেবে কিনা। তো তার আগে বলি এই যৌগটার নাম হচ্ছে 1,2 ডাইমিথাইল ইথিন অক্সাইড। 1,2 মিথাইল ইথিন অক্সাইড। আচ্ছা, এখন ইথিন অক্সাইড কেন হলো? এইটাকে আমরা বলি ইথেন। তো এখানে একটা বন্ধনের জায়গায় এরকম অক্সিজেন ঢুকছে, তাহলে এটা ইথিন অক্সাইড, এই জন্য এটাকে বলা হচ্ছে ইথিন অক্সাইড। তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেনের জায়গায় একটা মিথাইল, এই জায়গায় একটা হাইড্রোজেনের জায়গায় একটা মিথাইল প্রবেশ করছে, তাহলে এটাকে 1,2 ডাইমিথাইল ইথিন অক্সাইড বলা হয়। তো তাহলে এই কার্বনের মধ্যে একটা চক্র আছে, এটা ঘুরতে পারবে না, ঘূর্ণন প্রতিবন্ধকতা। তো আমরা এই জায়গাটাতে আমরা জ্যামিতিক সমানতার চিন্তা করতে পারি। এইখানে দুইটা ভিন্ন গ্রুপ, আমরা যদি এটা জ্যামিতিকভাবে সাজানোর চেষ্টা করি, তো এইটা হবে সিস সমানু। একই গ্রুপগুলো একই দিকে রয়েছে, তাই এটা সিস সমানু। অনুরূপভাবে আমরা যদি একে আমরা এইভাবে চিন্তা করি, এদিকে CH3 দিলাম, এখানে H দিলাম, এখানে CH3 দিলাম, তাহলে এটা হবে ট্রান্স সমানু, ট্রান্স। তো শুধু সিস আর ট্রান্স না বলে আমরা যদি পুরো নাম বলতে চাই, তখন এইটা যখন থাকবে তখন আমরা বলবো সিস দিয়ে একটা ড্যাশ চিহ্ন দিয়ে 1,2 ডাইমিথাইল ইথিন অক্সাইড, ট্রান্স 1,2 ডাইমিথাইল ইথিন অক্সাইড। আর এটার নাম খুব সহজ হচ্ছে, এখানে আমরা বলতে পারি 1 ব্রোমো, মনে আছে ক্লোরিনটা আগে আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, অগ্রগণাতে ক্লোরিন আগে, তো এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, 2 ব্রোমো 1 ক্লোরো ইথিন, 2 ব্রোমো 1 ক্লোরো ইথিন, এভাবে আমরা নামকরণ করতে পারি। তাহলে চক্র থাকলে আমরা এইভাবে বলতে পারি। দেখো চক্র থাকলে আমরা আরও এরকম উদাহরণ দিতে পারি, যে যৌগটা এটাকে বলা হচ্ছে সাইক্লোবিউটেন, বিউটেন। কোনো কারণে সাইক্লোবিউটেনটার মধ্যে যদি এইখানে মিথাইল লাগানো থাকে, তখন এটার নাম হবে 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন, এর নাম হবে 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। তো 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন এই যৌগটা। তো আমরা জানি যে এখানে একটা সি একটা এইচ আছে, এখানে সি একটা এইচ আছে, না CH2 CH2, এখানে CH CH3, একটা এইচ আছে, একটা সি আছে একটা এইচ আছে, সি আছে একটা এইচ আছে। এটাকে যখন আমরা সাজিয়ে লিখব, তখন কিন্তু আমরা এর এইভাবে লিখতে পারি। মিথাইলগুলোকে যদি আমরা এক পাশে দেই, তাহলে এটা হবে সিস। আবার এটাকে যদি আমরা এইভাবে লিখি, এই পাশে মিথাইল, এখানে এইচ, এখানে CH3, তাহলে উল্টা পাশে দিয়েছি, তখন এটাকে আমরা বলবো ট্রান্স, ট্রান্স সমানু। তাহলে একটা সিস একটা ট্রান্স। অনুরূপভাবে আমরা আরও উদাহরণ সেট করতে পারি, উদাহরণের কোনো শেষ নেই। এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটাতে যদি একটা মিথাইল লাগানো থাকে, এটাতে যদি একটা মিথাইল লাগানো থাকে, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এর নাম হচ্ছে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তো এই যৌগটা আমরা যখন জ্যামিতিক আকারে সাজাতে যাব, এখানে কিন্তু একটা কার্বন আছে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা কার্বন দুইটা হাইড্রোজেন আছে। তো এটাকে জ্যামিতিকভাবে সাজাতে গেলে আমরা এইভাবে দেখাতে পারি, CH3H,
আমরা এটা বলতে পারি। তাহলে এখানে মিথাইল দুটো একই পাশে আছে, সুতরাং এটাকে বলতে পারি সিস, এটাকে বলতে পারি ট্রান্স। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে জেনেছিলাম জ্যামিতিক সমানতা সিস আর ট্রান্স। তো এই পাশে একটা আমরা গঠন দেখতে পাচ্ছি, এটা জ্যামিতিক সমানতা আছে কি না। তো আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে ধরে নিলাম এখানে আমরা লিখলাম ক্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন। যদি আমরা এইভাবে লিখি বা এটা উল্টাপাল্টা করে লিখলেও সমস্যা নেই, এর কিন্তু কোনো গ্রুপেই কমন যাচ্ছে না। সুতরাং এই ধরনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব কি না, শর্ত হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত পেলেই এর বিন্যাস ভিন্ন ভিন্ন হবে। তো কমন না গেলে তখন সিস ট্রান্স সম্ভব না। তখন বিজ্ঞানীরা আর একটা নাম দিয়েছে, সেটাও জ্যামিতিক সমানুতা, তখন সেটাকে বলা হচ্ছে ইজেড সমানুতা। এখানে আমরা আসতেছি ই আর জেড সমানুতা, এটাও জ্যামিতিক সমানুতা। তাহলে ই জেড সমানুতা, ই আর জেড শব্দ দুটো এসেছে জার্মান শব্দ। ইটা এসেছে অ্যান্টিজেন্ট থেকে, অ্যান্টিজেন্ট মানে হচ্ছে বিপরীত, আর জেড হচ্ছে জুসম্যান জার্মান শব্দ, এটাকে বলা হচ্ছে একই। তাহলে এটা হচ্ছে বিপরীত আর এটা হলো একই। অ্যান্টিজেন্ট জার্মান শব্দ থেকে বিপরীত, আর জুসম্যান মানে হচ্ছে একই। তাহলে এইখানে একই তো কমনই নেই, তাহলে একই শব্দটা আসবে কিভাবে? তো এই ক্ষেত্রে যখন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির সাথে চারটাই ভিন্ন গ্রুপ থাকবে, তখন আমরা ভর অনুসারে গ্রুপগুলোকে আমরা শ্রেণীবিভাগ করব। এইখানে যে গ্রুপগুলো রয়েছে, এটার ভর বেশি, এটার ভর কম, হ্যাঁ বেশি, এটা হলো কম, এটার ভর কম, এটার ভর বেশি। এবার দেখো যে বেশি বেশি উল্টা দিকে আছে, বেশি বেশি উল্টা দিকে আছে, কম কম উল্টা দিকে আছে। তো যখন উল্টা দিকে হবে বেশি বেশি বা কম কম উল্টা দিকে হবে, তখন সেটাই যে বিপরীত, অর্থাৎ এটাকে আমরা বলবো ই সমানু। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে সাজাতাম, এখানে সিএল আছে, এখানে এইচ আছে, মানে এখানে এফ আছে, এইখানে যদি আমি এইচ দেই আর এইখানে যদি এখানে বি আর দেই আর এখানে যদি এইচ দেই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা বেশি, এটাও বেশি, এটা কম, এটাও কম। তাহলে বেশি বেশি এক পাশে পড়ে গেছে, ট্রান্স সিস সমানু। তাহলে এটা ট্রান্সের মতো, ট্রান্সটাকে আমরা ই বলবো, আর যেটা হবে সিস হবে, অর্থাৎ বেশি বেশি ভরেরগুলো একই দিকে। এটা এই দুইটার মধ্যে এটার ভর বেশি, এটার কম, এই দুটার মধ্যে এটার ভর বেশি, এটার কম। তাহলে বেশিগুলো যখন একই পাশে পড়বে, তখন তাকে আমরা বলবো সিস সমানু। আর এখানে যেহেতু কমন নেই, সিসগুলোকে জেড বলা হয়, তাহলে জেড সমানু। এবার আমরা লক্ষ্য করব এই যৌগটি, হ্যাঁ এই যৌগটির ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব কি না, বা হলেও কি ধরনের, সিস ট্রান্স না ইজেড সমানতা। তো এটাকে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন, একটা মিথাইল, এই কার্বনটার সাথে একটা ক্লোরিন, আর একটা আছে CH2 CH3 ইথাইল গ্রুপ। তো আমরা প্রথমে চিন্তা করব যেখানে কিন্তু কোনো কমন নেই, সাধারণ কোনো কিছুই নেই, তাহলে এটার সিস ট্রান্স সম্ভব নয়। এটার ক্ষেত্রে চারটা ভিন্ন গ্রুপ থাকলে এটাকে হবে ইজেড সমানতা সম্ভব। তো ইজেড সমানতায় যখন আসব, তখন আমরা দেখব বেশি ভরেরগুলো একই দিকে, কম ভরেরগুলো একই দিকে আছে কিনা। তাহলে এটাতে ভর বেশি, ভর কম। এইখানে ক্লোরিন 35.5, এটা কত হবে এটা আমাদের খুঁজতে হবে। 12 12 24 আর 5 29, তাহলে এটা বেশি, এটাও বেশি, এটাও কম, এটাও কম ভর। তাহলে বেশিগুলো একই পাশে পড়ে গেছে, সুতরাং এইটাকে আমরা বলবো ই, একই দিকে হলে জেড সমান। যদি এটা বিপরীত দিকে থাকতো তাহলে হতো এটা হলো ই সমান, বেশি ভর বেশি ভর উল্টা দিকে পড়ে গেছে,
বেশি ভরগুলো উল্টা দিকে পড়ে গেছে, তাই এটাকে আমরা বলতেছি ই সমাণু। তাহলে আমাদের জ্যামিতিক সমানুতার যা যা ছিল মোটামুটি আলোচনা হয়ে গেছে। জ্যামিতিক সমানুতাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সিস্টার্ন সমাণু আর ইজেড সমানুতা। সিস্টার্ন সমানুতা, ইজেড সমানুতা, আসলে এই দুই প্রকার সমানুতায় জ্যামিতিক সমানুতার অন্তর্ভুক্ত। এর আগে বলা হয়েছিল কনফর্মেশন সমানুতা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী দিনে তোমাদের আলোক সমানুতা আলোচনা করা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।